ওকে, লেটস স্টার্ট। ভার্ব। আচ্ছা, ভার্বের রুল নাম্বার আজকে হবে তোমাদের রুল নাম্বার 10, তাই না? হ্যাঁ, রুল নাম্বার 10। সবাই বইটা খুলে রাখবে এবং যে খাতায় নোট করবে সেই খাতাটাও কাছে খুলে রাখবে। তো এখানে যেটা বলেছে রুল নাম্বার 10-এ, এ সিঙ্গুলার অর এ প্লুরাল ভার্ব উইথ দ্য নাউন্স ইন দ্য ফলোইং কেসেস ইউজড অ্যাকর্ডিং টু দ্য সেন্স হুইচ দে কনভে। তোমরা আগেও দেখেছো এই চ্যাপ্টারটা সায়েন্স ভার্ব, এই সায়েন্স বলছি, সরি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই চ্যাপ্টার নামে পরিচিত। অর্থাৎ সাবজেক্টের অনুযায়ী কিভাবে ভার্ব চেঞ্জ হয়ে যায়, কোথায় সিঙ্গুলার ভার্ব হয়, কোথায় প্লুরাল ভার্ব হয়, সেখানে বেসিক কিছু নিয়ম আছে। এবং সেই নিয়মের উপর ভিত্তি করে সাবজেক্ট অনুযায়ী যে সাবজেক্ট সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, বা সাবজেক্ট কাউন্টেবল হবে বা আনকাউন্টেবল হবে, সেটার উপর বেস করে পরবর্তী ভার্বটা ডিসাইড হয়। ঠিক আছে? তো এখানে যেটা বলছে যে, দেখো, এ নাম্বার, বি বলছে মিনস আর ওয়েজেস, আর সি হচ্ছে ভ্যারাইটি আর প্লেন্টি। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? কিছু বলবে কেউ? আচ্ছা, চলো। হ্যাঁ, নাম্বার, মিনস অ্যান্ড ওয়েজেস এবং ভ্যারাইটি আর প্লেন্টি। ভ্যারাইটি বা প্লেন্টি এটার উপর নির্ভর করছে যে পরবর্তী আমি প্রত্যেকটা উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় কিভাবে চেঞ্জ হয়েছে রোল নাম্বার 10-এ। প্রথমে নাম্বার দিয়ে বলছে, যখন সাবজেক্টে নাম্বার কথাটা উল্লেখ থাকে, প্রথমে বলছে এ লার্জ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ বয়েজ ড্যাশ অ্যাবসেন্ট। তারপরে আবার বলছে বি নম্বর, দ্য নাম্বার অফ দ্য নাম্বার অফ অ্যাডমিশনস অ্যাডমিশনস ড্যাশ গ্র্যাজুয়ালি ফলেন ডাউন। তো দুটো ক্ষেত্রেই দেখো সাবজেক্টের নাম্বার কথাটা উল্লেখ আছে, আছে কি না? নাম্বার মানে কি? সংখ্যা। তো এখানে বলছে এ লার্জ নাম্বার অফ বয়েজ ড্যাশ অ্যাবসেন্ট। তোমাদের এবার বলতে হবে এখানে সিঙ্গুলার ভার্ব না প্লুরাল ভার্ব হবে, অর্থাৎ ইজ বা আর এর মধ্যে কোনটা হবে। দুটো ক্ষেত্রে, দুটো ব্ল্যাঙ্কের ক্ষেত্রে। এ লার্জ নাম্বার অফ বয়েজ, এটার পরে সব সময় প্লুরাল ভার্ব হবে, প্লুরাল ভার্ব হবে আর বা ওয়্যার। ঠিক আছে? কেন হচ্ছে, কিভাবে মনে রাখবো? যখন সাবজেক্টে এ লার্জ কথাটা উল্লেখ থাকবে, দা লার্জ, এ লার্জ কথাটা উল্লেখ থাকবে, এবং এইখানে কি আছে, এইখানে যে নাম মানে নাউনটা থাকবে সেটা সব সময় প্লুরাল নাউন থাকবে। মিউট করো যার আনমিউট আছে। প্লুরাল নাউন থাকবে এবং সেটা কাউন্টেবল হতে হবে। যদি প্লুরাল কাউন্টেবল নাউন থাকে এ লার্জ নাম্বার অফ এটার পরে, তাহলে সব সময় আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। যেমন এ লার্জ নাম্বার অফ বয়েজ হয়েছে, এ লার্জ নাম্বার অফ বয়েজ হয়েছে, তখন তারপরে কি বসলো? আর বসলো। কিন্তু যখন আবার দ্য নাম্বার অফ অ্যাডমিশন, এখানে আর কিন্তু এ লার্জ নাম্বার অফ বয়েজ বলে কোনো কাউন্টেবল প্লুরাল নাউন নেই। এখানে একটা সংখ্যাকে বোঝাচ্ছে। কিসের সংখ্যাকে বোঝাচ্ছে? যে অ্যাডমিশনের সংখ্যা, পুরো সংখ্যাটাই, মানে অ্যাডমিশনের সংখ্যা দিনের দিন কমে যাচ্ছে, এরকম যদি বলে, যদি কোথাও বলে যে আগের বছরের তুলনায় এবছরে অ্যাডমিশনের সংখ্যা কমে যাচ্ছে, তাহলে সেটা কি একটা সিঙ্গেল ইউনিট নয়? অর্থাৎ আগের বছর যে সংখ্যক অ্যাডমিশন হয়েছিল আর সেইটার সঙ্গে তুলনা করছে
এ বছরে যে সংখ্যক অ্যাডমিশন হয়েছে সেটা নয় কি? একজন বলো। মানে আমি যেন সবার গলা পাই, একটু একটু করে সবাই আওয়াজ করবে, না হলে আমি নিজেই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাব। হ্যাঁ, মাঝে মাঝে আওয়াজ করবে অবশ্যই। মিউট করে রাখতে বলেছি মানে সব সময় নয়। The number of graduation, the number of admission that's gradually fallen down, বলছে যে অ্যাডমিশনের সংখ্যা ক্রমাগত কমে চলেছে। তুমি যখন বলছো, ধরো একটা কলেজের সাপেক্ষে যদি আমি বলি যে আগের বছরের তুলনায় এবছরে অ্যাডমিশনের সংখ্যা কমে গেছে, তাহলে সেটা কি সিঙ্গেল ইউনিট হয় না? অর্থাৎ আগের বছরে যে সংখ্যক সম্পূর্ণ অ্যাডমিশন হয়েছিল সেইটার সঙ্গে তুলনা হচ্ছে এবছরে যে সংখ্যক অ্যাডমিশন হচ্ছে সেটার, তাই নয় কি? তাই তো। তাহলে একটা পুরো নাম্বারের সাথে, অর্থাৎ যে সংখ্যক অ্যাডমিশন হচ্ছে সেই সংখ্যক নাম্বার অ্যাডমিশনের সঙ্গে তুলনা হচ্ছে। সেই জন্য এইখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে। অর্থাৎ এখানে হ্যাজ আর হ্যাভের মধ্যে, যেহেতু এটা তোমার প্যাসিভ ভয়েসে আছে, হ্যাজ আর হ্যাভের মধ্যে কি হবে? হ্যাজ হবে। ঠিক আছে। কিন্তু যখন এ লার্জ নাম্বার অফ বয়েজ বলছে, তখন প্লুরাল ভার্ব কেন হচ্ছে? ফ্যানের হাওয়া থেকে হেডফোনটা একটু সরিয়ে রাখবে, ফ্যানের হাওয়া থেকে। এ লার্জ নাম্বার অফ বয়েজ বলছে, তার মানে কি? যে একটা ছেলের সংখ্যা বলছে, অনেক সংখ্যক ছেলে অনুপস্থিত ছিল বা অনেক সংখ্যক মানুষ অনুপস্থিত ছিল। তাহলে সেখানে প্রথম কথা, যারা অনুপস্থিত ছিল সেটা গোনা যাচ্ছে তাদেরকে। এবং দ্বিতীয় কথা কি, এটা এখানে যেমন অ্যাডমিশনের সংখ্যা আগের বছরের সঙ্গে এবছরের তুলনা হচ্ছে, একটা ইউনিটের সাথে আর একটা ইউনিটের তুলনা হচ্ছে, এখানে কিন্তু কোনো সেই রকম ইউনিট বোঝাচ্ছে না। অর্থাৎ পার্টিকুলার ইন্ডিভিজুয়ালি অনেক বালক বা অনেক মহিলা বা অনেক মানুষ যাই হোক না কেন, যখন সেটা কাউন্টেবল হবে, তারপরে সবসময় প্লুরাল ভার্ব বসবে। সেই জন্য এইখানে রোল নাম্বার 10-এ তোমাদের কি বলছে, যে এ সিঙ্গুলার অর এ প্লুরাল ভার্ব with the nouns in the following cases is used according to the sense which they convey। অর্থাৎ সেন্স অনুযায়ী এই যে দু ক্ষেত্রেই কিন্তু সংখ্যা বোঝাচ্ছে, এক এক জায়গায় ছেলেদের সংখ্যা আর এক জায়গায় অ্যাডমিশনের সংখ্যা, দু জায়গায় কিন্তু সংখ্যা বোঝাচ্ছে, কিন্তু তারা সেন্স ডিফারেন্ট কনভে করছে। কেন ডিফারেন্ট কনভে করছে? তার কারণ হচ্ছে এখানে সেটা একটা ইউনিট বোঝাচ্ছে, দা নাম্বার অফ অ্যাডমিশন যখন বলছি। আর প্রথম ক্ষেত্রে এখানে ইন্ডিভিজুয়ালি ছেলেরা অনুপস্থিত ছিল, অর্থাৎ সেখানে কোনো একটা সিঙ্গুলার ইউনিট হোল বোঝাচ্ছে না। বুঝতে পেরেছো এই পয়েন্টটা? বোঝা গেছে তো? ওকে। এটাই বলছে। এবার বি নম্বরে চলে আসো। বি নম্বরে বলছে মিনস আর ওয়েজেস। মিনস অর ওয়েজেস, এই দুটোর মানে আলাদা আলাদা বোঝায়। মিনস অর ওয়েজেস, মিনস মানে বাংলাতে কি কি বোঝায়? মানে বোঝায়। মিনস মানে উপায় বোঝায় বা পদ্ধতি বোঝায় বা পন্থাকে বোঝায়। আবার মিনস মানে বাঁচার রসদকে বোঝায়। বাঁচার রসদ, এই তিনটে মানে একসাথে মিনস এই কথাটার দ্বারা প্রকাশিত হয়। আবার ওয়েজেস দিয়ে, ওয়েজেস মানে বাংলায় যেটাকে বলে মজুরি। ঠিক আছে। আবার ওয়েজেস মানে সেটা ফলাফল বা রেজাল্ট কেও বোঝায়। ফলাফল বা রেজাল্ট কেও বোঝায়, সে যে সেটা ভালো ফলাফল হোক বা খারাপ ফলাফল হোক। আমি সব সব মানে সেন্টেন্স অনুযায়ী দেখিয়ে দিচ্ছি কি কি হতে পারে। এখানে বলছে একটা সেন্টেন্সে, এ ফেয়ার মিনস, এ ফেয়ার মিনস ড্যাশ
অলওয়েজ, অলওয়েজ প্রেফারেবল, প্রেফারেবল টু অল। এ ফেয়ার মিন্স ড্যাশ অলওয়েজ প্রেফারেবল টু অল। আবার বলছে 2 নম্বরে, এখানে যে সেন্টেন্সটা আছে সেটাই আমি ইউজ করছি, তার বাইরেও অনেক সেন্টেন্স হতে পারে। শি কুড নট কন্টিনিউ, শি কুড নট কন্টিনিউ হার স্টাডি বিকজ হার মিন্স, মিন্স ড্যাশ পোর। দুটো ক্ষেত্রেই দেখো মিন্স কথাটা আছে, কিন্তু দুটো ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা মিনিং, আলাদা আলাদা মানে কনভে করছে। তার মানে কি বোঝায়? এ ফেয়ার মিন্স মানে বলছে একটা সৎ উপায় সব সময় সবার কাছে প্রেফারেবল, সব সময় পছন্দের, সব সময় একটা সৎ এখানে মিন্স মানে বোঝাচ্ছে কি পদ্ধতি বা উপায়। তাহলে একটি সৎ উপায় যখন বোঝাচ্ছে তখন কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে ইজ। আবার দেখো, শি কুড নট কন্টিনিউ হার স্টাডি বিকজ হার মিন্স ড্যাশ পোর। সে তার পড়াশুনো কমপ্লিট করতে বা কন্টিনিউ করতে পারেনি, তার কারণ তার মিন্স মানে এখানে বাঁচার রসদ, বাঁচার রসদকে বোঝাচ্ছে যে তার বাঁচার রসদ বা রুটি রুজি খুবই কম ছিল, রুটি রুজি খুবই পোর ছিল। সেই জন্য মিন্সের পরে এইখানে কিন্তু এখানে যেহেতু কুড আছে সেই জন্য আমরা এখানে ওয়্যার ব্যবহার করব, সেখানে সেই জন্য ওখানে ওয়্যার আছে। বুঝতে পারলে মিনসের ব্যাপারটা? আরেকবার বলছি, মিনস, এম ই এ এন এস, এই কথাটার এম ই, এম ই এ এন এস, এই কথাটার মানে কি বোঝায়? এই কথাটার মানে বোঝায় বাংলাতে মানে হয়, মানে মানে বলতে অর্থকে বোঝায়। মিনিং থেকে আমরা পাচ্ছি এটা যে ইট মিনস, ইট মিনস ড্যাশ, মানে এটা মানে কি, এটার মানে এটা, অর্থাৎ সেই মানে বা অর্থকে বোঝাচ্ছে। আবার মিনস মানে বোঝায় উপায় বা পদ্ধতি, মিনস মানে বোঝায় উপায় বা পদ্ধতি। ঠিক আছে, যে তুমি সৎ পদ্ধতি বা সৎ পথ বা অসৎ পথ অবলম্বন করছো সেটাকে বোঝায়। আবার মিনস মানে বোঝায় বাচার রসদ, অর্থাৎ একই শব্দের 3টে মানে, তোমরা জানো এরকম বহু শব্দ তোমরা পেয়েছো বহুবার। কিন্তু সাবজেক্টে যদি এই মিনস কথাটা বিভিন্ন ডিফারেন্ট ভাবে থাকে, ডিফারেন্ট ভাবে থাকে তাহলে কি হয়ে যায়? তাহলে কিন্তু সবসময় আহ, যেটা, যে সেন্টেন্সে যেরকম কন্টেক্সচুয়াল মিনিং আসছে সেই অনুযায়ী পরবর্তী ভার্বটা বসে। যেমন এ ফেয়ার মিনস এর পরে ইজ বসেছে, বলছে একটি সৎ পদ্ধতি সবার কাছে সব সময় প্রেফারেবল। এটা সিঙ্গুলার ইউনিট কেন হয়ে যাচ্ছে? কারণ এ ফেয়ার মিনস বলেই তো দিচ্ছে যে একটি সৎ পদ্ধতি। ঠিক আছে, একটি সৎ পদ্ধতি। দ্বিতীয়টাই, শি কুড নট স্টাডি কন্টিনিউ হার স্টাডি, শি কুড নট কন্টিনিউ হার স্টাডি বিকজ হার মিনস ড্যাশ ফোর। সে তার স্টাডিটা কন্টিনিউ করতে পারেনি, সে তার স্টাডিটা কন্টিনিউ করতে পারেনি তার কারণ তার মিনস ছিল পোর, মানে তার বাঁচার রসদ। অর্থাৎ দেখো দুটো ক্ষেত্রেই দুটো শব্দের মানে আলাদা হয়ে যাচ্ছে, এবং কিন্তু আলাদা হয়ে যাওয়ার জন্য পরবর্তী ভার্ব এখানে সিঙ্গুলার বসেছে, এখানে প্লুরাল বসেছে। আমি সেই কথাটাই বলতে যাচ্ছি যে আমি মিনস দেখলাম আর ইজ ইজ বা আর আর বসিয়ে দিলাম, এরকম হবে না। অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলছে যে এইগুলো যখন কিছু পার্টিকুলার ওয়ার্ড আছে যে সেগুলো যখন সাবজেক্টে থাকবে, সে সেগুলোর মিনিং তোমাকে দেখতে হবে যে সেটা সাবজেক্টটা সিঙ্গুলার ইউনিট নাকি প্লুরাল ইউনিটের, ইউনিটকে ইন্ডিকেট করছে। যখন সিঙ্গুলার ইউনিট হবে তখন সিঙ্গুলার ভার্ব, যখন প্লুরাল ইউনিট হবে তখন প্লুরাল ভার্ব। যেমন করে তুমি নাম্বারের ক্ষেত্রে দেখতে পেলে এ লার্জ নাম্বার অফ বয়েজ যখন হলো তারপরে আর বসলো, আবার দ্য নাম্বার অফ অ্যাডমিশনস যখন হলো তখন কিন্তু হ্যাজ বসলো, বা যদি ইজ আর এর মধ্যে বসি তখন কিন্তু ইজ বসবে। অর্থাৎ প্রথমটাই প্লুরাল ভার্ব, দ্বিতীয়টাই সিঙ্গুলার ভার্ব। বুঝতে পারলে মিনস এর ব্যাপারটা? ঠিক আছে।
আচ্ছা, যদি কোথাও অসুবিধা আবারও থেকে থাকে, বুঝতে অসুবিধা হয়, প্র্যাকটিস করতে গিয়ে ভুল হচ্ছে বলে মনে হয়, এই রেকর্ডিং সারা জীবনের জন্য থাকবে, তোমরা দেখে নিতে পারো, বা আমি তো আছি, অসুবিধা নেই। এবার আসছি ওয়েজেস এর কথায়। ওয়েজেস, ওয়েজেস মানে কি বললাম? ওয়েজেস মানে বললাম দুটো হয়, একটা হচ্ছে মজুরি, একটা হচ্ছে ফলাফল। ওকে, বলছে দ্য ওয়েজেস অফ ম্যাসনস ড্যাশ কোয়াইট হাই নাও। আবার বলছে দ্য ওয়েজেস অফ সিন ড্যাশ ডেথ সেইজ বাইবেল। সেইজ বাইবেল, এটা বাইবেলের একটা কথা, সেইড দ্য বাইবেল, বাইবেলের একটা কথা। দুটো ক্ষেত্রেই দেখো ওয়েজেস কথাটা ব্যবহৃত হয়েছে, এক্ষেত্রেও এক্ষেত্রে। কিন্তু যখন আমি বলছি দ্য ওয়েজেস অফ ম্যাসনস ড্যাশ কোয়াইট হাই নাও, মানে রাজমিস্ত্রিদের মজুরি এখন বেশ হাই। যখন ওয়েজেস কথাটা আমি মজুরি হিসাবে ব্যবহার করব, তখন সেখানে প্লুরাল ভার্ব বসবে আর। ঠিক আছে? আর যখন ওয়েজেস অফ সিন, সিন মানে হচ্ছে এসআইএন, সিন মানে মনে রাখবে, সিন মানে পাপ, পাপ, অন্যায়। বলছে পাপের ফলাফল বা পাপের যে রেজাল্ট বা পাপের যে পুরস্কার বা তিরস্কার যাই বলো না কেন, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মৃত্যু। কে বলেছে? বাইবেল বলেছে। এটা পুরোটাই একটা সেন্টেন্স। দ্য ওয়েজেস অফ সিন, যখন একটা রেজাল্ট হিসেবে ওয়েজেস কথাটা ব্যবহৃত হচ্ছে, তখন কিন্তু আমি তারপরে সিঙ্গুলার ভার্ব বসাবো। বুঝতে পারলে? বোঝা গেল? ঠিক আছে, আমি তাহলে পরবর্তী ক্ষেত্রে যাব। আর একবার বলে দিই, ওয়েজেস মানে মজুরিকে বোঝায় এবং ফলাফলকে বোঝায়। যখন মজুরিকে বোঝাচ্ছে, এখানে কি আছে যে দ্য ওয়েজেস অফ ম্যাসন্স ড্যাশ কোয়াইট হাই নাও, যে রাজমিস্ত্রিদের মজুরি এখন বেশ উঁচু বা বেশ বেশি। যখন মজুরি হিসাবে বোঝাচ্ছে তখন বসছে প্লুরাল ভার্ব, আর যখন আহ, ফলাফল হিসাবে বসছে তখন কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব, ইজ। এখানে যে সেন্টেন্সটা আছে সেটা আমি যদি পড়ি, এখানে আছে দ্য ওয়েজেস ইন ইন্ডিয়া আর কোয়াইট মিয়াগ্রি। মিয়াগ্রি মানে হচ্ছে অল্প পরিমাণ। বলছে ভারতবর্ষে মজুরি বেশ কম অন্য দেশের তুলনায়, সেইটা বলছে। আবার দেখো তার পরের সেন্টেন্সেই বলছে এটা যেটা আমি লিখেছি, যে দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ, যে পাপের ফলাফল বা পাপের পুরস্কার বা তিরস্কার যাই বলো না কেন, সেটা হচ্ছে মৃত্যু। কে বলেছে? বাইবেল বলেছে। ওকে, মুছলাম। এবার যখন আমি সেন্টেন্সের প্রথমেই ফার্স্টে ভ্যারাইটি, প্লেন্টি, এ লট অফ, দ্য রেস্ট অফ, দ্য গ্রেট ডিল অফ, এইগুলোকে দেখব, তখন আমি কি করব?
ধরো সেন্টেন্স লিখছি প্রথমে, ভ্যারাইটি অফ ভ্যারাইটি অফ গ্রসারিজ গ্রসারিজ ড্যাশ অ্যাভেলেবল হিয়ার। আবার বলছি, ভ্যারাইটি অফ স্যাপলিংস স্যাপলিংস ড্যাশ অ্যাভেলেবল হিয়ার। প্রথমটা লিখলাম ভ্যারাইটি অফ গ্রসারিজ, আর দ্বিতীয়টায় লিখলাম ভ্যারাইটি অফ স্যাপলিংস। আচ্ছা, এবার বলতে হবে তোমাদের কোন ক্ষেত্রে ইজ আর কোন ক্ষেত্রে আর বসবে। কিভাবে বুঝবো বলো, একজন বলো। প্রসেনজিৎ বলো। কি মনে হচ্ছে? বা অন্য কেউ? স্যাপলিং মানে গাছের চারা। আমি চাইছিলাম এটা কেউ জিজ্ঞাসা করো। ভেরি গুড। গাছের চারাকে বলে স্যাপলিং, বুঝলে? এবার বলো, দেখি কি বলছে তোমাদের সেন্সে। আচ্ছা, আচ্ছা, তুমি বলছো অনেক কিছু বলেই সেখানে আর বসবে, এটা একটা পয়েন্ট। আর এখানেও তো আমি অনেকগুলো চারাই বলছি, তাহলে এখানেও আর বসবে। হ্যাঁ, একদম একদম, ভেরি গুড। এইটাই ঠিক ধরতে পেরেছো। আমাকে দেখতে হবে এই যে এইগুলোর পরে ভ্যারাইটি অফ, প্লেন্টি অফ, এ লট অফ, দ্য রেস্ট অফ, এগুলোর পরে যে নাউনটা থাকছে সেটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। ঠিক আছে? আচ্ছা, গ্রসারিজ কাউন্টেবল না আনকাউন্টেবল বলো? আনকাউন্টেবল। যখন আনকাউন্টেবল তখন আমি সিঙ্গুলার ভার্ব ইউজ করব, ইজ। ঠিক আছে? আর যখন কাউন্টেবল, গাছের চারা, সেটা গোনা যায় না গোনা যায় না? গোনা যায়, তার মানে কাউন্টেবল নাউন। যখন কাউন্টেবল নাউন থাকবে তখন আমি প্লুরাল ভার্ব ইউজ করব, আর। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ দীপালি, আমি শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, 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 থাকুক না, অসুবিধা নেই। আচ্ছা, আচ্ছা থাকুক না, অসুবিধা নেই। আমি বলতে যাচ্ছি, যখন ভ্যারাইটি অফ বা প্লেন্টি, এখানে যেগুলো লিখলাম আমি সব উদাহরণগুলো দিয়েই তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যখন কাউন্টেবল নাউন থাকছে তখন হচ্ছে প্লুরাল ভার্ব, আর যখন আনকাউন্টেবল নাউন থাকছে তখন হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আমি ইচ্ছা করেই তোমাদের বইয়ের উদাহরণটা দিইনি। এবার বইয়ের উদাহরণে তুমি যদি আসো দেখতে পাবে প্রথমেই নাম্বার 8 এবং নাম্বার 9। প্রথমটা আছে এ ভ্যারাইটি অফ বুকস অন দ্য সাবজেক্ট, এবং দ্বিতীয়টা আছে ভ্যারাইটি অফ ফুড। আচ্ছা, বুকস কাউন্টেবল না আনকাউন্টেবল? নিঃসন্দেহে আনকাউন্টেবল। এই সরি, কাউন্টেবল। যখন কাউন্টেবল দেখো ভ্যারাইটি অফ বুকস আছে, তারপরে আর বসেছে। ঠিক আছে? আর যখন ফুড বসেছে, ভ্যারাইটি অফ ফুড বলছে, ফুড, ফুড হচ্ছে আনকাউন্টেবল, তাই তো? ফুড, ফুড হচ্ছে আনকাউন্টেবল, তখন কি বসছে? তখন হচ্ছে সিঙ্গুলার ভার্ব ইজ বসছে। ঠিক আছে? একইভাবে, একইভাবে প্লেন্টির উদাহরণটা দেখো, নাম্বার 10, প্লেন্টি অফ মিল্ক। মিল্ক হচ্ছে আনকাউন্টেবল, তারপরে কি বসেছে? ইজ বসেছে। ঠিক আছে?
আর প্লেন্টি অফ বুকস, তার সেটার পরে কি বসেছে, সেটার পরে আবার আর বসেছে। বুঝলে? প্রচুর প্রচুর, প্লেন্টি মানে আধিক্য বা প্রচুর। প্লেন্টি অফ মিল্ক মানে প্রচুর পরিমাণ দুধ। আর প্লেন্টি অফ বুকস মানে প্রচুর পরিমাণ বই। আর ভ্যারাইটি অফ বুকস মানে কি, বিভিন্ন রকমের বই। বা ভ্যারাইটি অফ ফুড মানে কি, বিভিন্ন রকমের খাবার। বিভিন্নতা বোঝায় ভ্যারাইটি, আর প্লেন্টি মানে বোঝায় প্রাচুর্য। ঠিক আছে? 5 নম্বরের মানেটা করতে যেও না, মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, 6 নম্বরের মানেটা আমি বললাম। 6 নম্বরের মানেটা আমি বলেছি তোমাদের যে 6 নম্বরের মানেটা বোঝায় যে ভারতবর্ষে মজুরির পরিমাণ কোয়াইট মিয়াগ্রি, মানে মিয়াগ্রি মানে বেশ শিথিল বা বেশ কম, সেটাকে বোঝায়। ঠিক আছে? আচ্ছা, এবার দা রেস্ট অফ, এবার পরের উদাহরণটা দেখো, দা রেস্ট অফ দা লেসন, বা ওখানে যেটা আছে, ওখানে যেটা আছে সেটার আমি পরে যাচ্ছি, আগে আমি নিজের মতো উদাহরণ দিচ্ছি। বলছে দ্য রেস্ট অফ দা ওয়ার্ক ড্যাশ কমপ্লিট। আবার বলছে দ্য রেস্ট অফ দা অডিয়েন্স, ওই টাকাটা দিবে দিচ্ছে। দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স ড্যাশ স্পেল বাউন্ড। আচ্ছা, দ্য রেস্ট অফ এটার মানে কি বোঝায় বলতে পারবে কেউ? আছে মানে মেজাজ। দ্য রেস্ট অফ এটার মানে কি বোঝায়? বাকি, বাকি। রে- কাজের বাকি অংশ, কাজের বাকি অংশ। আর অডিয়েন্স মানে হচ্ছে দর্শকদের বাকি অংশ। একটা হচ্ছে কাজে, রেস্ট অফ মানে কি, রেস্ট অফ মানে বাকি। যারা ক্রিকেট খেলা দেখো তাহলে তারা অনেক সময় আমাদের রঞ্জি ম্যাচ হয় না, যে কর্ণাটকের সাথে রেস্ট অফ ইন্ডিয়া হচ্ছে, তার মানে কর্ণাটক একা খেলছে আর বাদ বাকি ভারত একা খেলছে, এরকম হয়। বুঝলে? বা রেস্ট অফ এশিয়ার সাথে অস্ট্রেলিয়া হচ্ছে, অর্থাৎ অস্ট্রেলিয়ার সাথে এশিয়ার বাদ বাকি, এই সরি, ধরো শ্রীলঙ্কার সাথে রেস্ট অফ এশিয়া হচ্ছে, তার মানে কি, শ্রীলঙ্কার সাথে, শ্রীলঙ্কা বাদে এশিয়ার বাকি দেশগুলোর বিভিন্ন দেশের খেলা হচ্ছে। বুঝলে? এটা বোঝায়। তো যখন আমি ওয়ার্ক দেখছি আর অডিয়েন্স দেখছি, রেস্ট অফ দ্য ওয়ার্ক, ওয়ার্ক কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল, তাহলে এখানে আমি কি বসাবো, ইজ বসাবো। ঠিক আছে? যখন অডিয়েন্স, দর্শক, দর্শকের কথা বলছি, কাউন্টেবল, তখন আমি আর বসাবো। বোঝা গেল? হ্যাঁ, বলো গৌরব। লেখো লেখো, চ্যাট বক্সে লিখে দাও। মিউট করে চ্যাট বক্সে লিখে দাও। বলছি,
সব আসবে একে একে আসবে। দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক তাহলে ইজ কমপ্লিটেড হলো, যখন কাউন্টেবল তখন ইজ, যখন আনকাউন্টেবল তখন আর বা প্লুরাল ভার্ব। ঠিক আছে। বলছে এ গ্রেট, সরি দা নয়, এ গ্রেট ডিল অফ, এ গ্রেট ডিল অফ স্টুডেন্ট বা লেবার বলি, গ্রেট ডিল অফ লেবার ড্যাশ রিকোয়ার্ড। আবার বলছি, এ গ্রেট ডিল অফ লেবারার ড্যাশ রিকোয়ার্ড। বলো কি কি হবে, আমি একটু মিউট করছি। আচ্ছা, লেবার আর লেবারার, লেবারটা হচ্ছে শ্রম আর লেবারারটা হচ্ছে কি শ্রমিক। হ্যাঁ, ভেরি গুড। লেবার হচ্ছে যখন আনকাউন্টেবল তখন হচ্ছে ইজ হচ্ছে, আর যখন কাউন্টেবল তখন হচ্ছে আর হচ্ছে। বুঝলে? মানে গ্রেট ডিল অফ লেবার ইজ রিকোয়ার্ড মানে অনেক পরিশ্রম দরকার, আর এখানে কি বলছে অনেক শ্রমিক দরকার। একটাই বলছে শ্রম, শ্রম দরকার, একটা বলছে শ্রমিক দরকার। তাহলে কি আহ শ্রমটা হচ্ছে আনকাউন্টেবল সেই জন্য ইজ বসলো, আর শ্রমিকটা হচ্ছে কাউন্টেবল সেই জন্য আর বসলো। ঠিক আছে। মুকেশ জিজ্ঞেস করছে স্পেল বাউন্ড মানে কি, স্পেল বাউন্ড মানে মুগ্ধ। বাকি যেগুলো আছে, বাকি যেগুলো আছে সবগুলোর ক্ষেত্রে আমি না লিখে তোমাদের একটু একটু বলে দিচ্ছি। দেখো, এ লট অফ গেস্টস, গেস্টস যখন বলছি গেস্টস মানে এ লট অফ গেস্টস, গেস্ট মানে কি অতিথি, অতিথি যখন হচ্ছে তখন সেটা কাউন্টেবল হচ্ছে, তারপরে ওয়্যার বসছে। ঠিক আছে। আর ওয়ার্ক, এ লট অফ ওয়ার্ক মানে অনেক কাজ বা অনেক পরিশ্রম যখন বলছে তারপরে ইজ বসছে। ঠিক আছে। তারপরে দেখো 18 আর 19, টু থার্ডস অফ দ্য অ্যাক্টার্স আর আনসাকসেসফুল, দুই তৃতীয়াংশ, আহ, দুই তৃতীয়াংশ অ্যাক্টার্স বা অভিনেতা, অভিনেতাদের নিশ্চয়ই গোনা যায়, সেই জন্য তারপরে কি বলছে বসছে আর বসছে। ঠিক আছে। আর টু থার্ডস অফ দ্য বুক, বইয়ের দুই তৃতীয়াংশ পড়া হয়েছে সেটা বলছে, বইয়ের দুই তৃতীয়াংশ পড়া হয়েছে, যখন বইয়ের দুই তৃতীয়াংশ সেটার ক্ষেত্রে ই ইজ হচ্ছে। এবার তোমরা বলবে যে বুক তো নিশ্চয়ই কাউন্টেবল হয়, তাহলে এখানে ইজ কেন বসলো, তাই তো? হ্যাঁ, বুকের লেখা বা বুকের পড়ার যে বিষয় সেইটার কথা বলছি এখানে। তাও একই রকম। ওয়ান থার্ডস বলবে। ঠিক আছে, ওয়ান থার্ডস একই একই। ওয়ান থার্ড অফের পরে তোমাকে দেখতে হবে যে সেটা তোমার সিঙ্গুলার মানে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন থাকছে, সেটা তোমাকে দেখতে হবে। বুঝতে পারলে? ক্লিয়ার? বুঝলে তো? দ্য 70% অফ দ্য স্টুডেন্টস আর হার্ড ওয়ার্কিং,
দ্য 70% অফ দ্য স্টুডেন্টস আর হার্ড ওয়ার্কিং। স্টুডেন্ট গোনা যায় সেই জন্য আর বসছে, ঠিক আছে, তাই তো। পরের সেন্টেন্সটা দেখো, দ্য 70% অফ আওয়ার পপুলেশন ইজ পোর। দ্য 70% অফ আওয়ার পপুলেশন ইজ পোর। আচ্ছা, পপুলেশন কি গোনা যায়? পপুলেশন গোনা যায়, সেটাকে কি সেন্সাস বলে? না, পপুলেশন গোনা যায় না। পপু- হ্যাঁ, পিপল গোনা যাচ্ছে, কিন্তু পার্টিকুলার ম্যান ও ম্যান গোনা যাচ্ছে। পপুলেশনটা বোঝায় পুরোটাকে নিয়ে, পুরোটা। পুরোটা যখন বলবে সেটা গোনা যায় না, বুঝলে? বলো। 20, 21। বলছি, লিখে দিচ্ছি। দা 70% অফ দা বুক, এই স্টুডেন্টস ড্যাশ সাকসেসফুল। তারপরে বলবো কি, দা 70% অফ দা পপুলেশন, পপুলেশন পপুলেশন ড্যাশ এডুকেটেড, এডুকেটেড। দুটোই শুরু হচ্ছে 70% দিয়ে। তুমি এখানে 70%-এর জায়গায় তুমি সংখ্যায় লেখো না কেন, অসুবিধা নেই। এখানে 70% লেখো, এখানেও 70% লেখো। এবার দেখো যে এইখানে যে নাউনটা আছে স্টুডেন্টস, এটা তো কাউন্টেবল নাউন, এটা তো কাউন্টেবল নাউন। তার জন্য এখানে নিঃসন্দেহে আর বসবে। এবার বলছে দ্য 70% অফ দ্য পপুলেশন। পপুলেশন মানে কি? পুরো জনসংখ্যা, পুরো জনসংখ্যাটাকে বোঝায় পপুলেশন। এটা পপুলেশন আনকাউন্টেবল নাউন। মানে তোমাদের মনে হতে পারে তাহলে পপুলেশনকে গোনা যায় বলে তো সেন্সাস হয় না, পপুলেশনকে গোনা যায় না, গোনার যে সংখ্যাটা সেটাকেই পপুলেশন বলে, বুঝতে পারলে? সেই জন্য এটা ইজ। ক্লিয়ার? আচ্ছা, এইবার দ্য পার্সেন্ট 70% অফ স্টুডেন্টস আর সাকসেসফুল, এটা আমি বললাম ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এটা ধরো আমি এবার এরকম ভাবে লিখছি, মানে সেখানে আর কত পার্সেন্টেজ সেইটা আর উল্লেখ হচ্ছে না, যা স্টার্ট হয়ে যাচ্ছে এইভাবে, দা পার্সেন্টেজ অফ, দা পার্সেন্টেজ অফ, দা পার্সেন্টেজ অফ সাকসেসফুল স্টুডেন্টস, successful students dash quite quite high, the percentage of successful students dash quite high। অর্থাৎ এখানে প্লুরাল নাউন থাকছে, ঠিক আছে, এখানে প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন ঠিক থাকছে, ঠিক আছে, কিন্তু দা পার্সেন্টেজ দিয়ে যখন শুরু হচ্ছে, দা পার্সেন্টেজ দিয়ে যখন শুরু হচ্ছে, তারপরে ভার্বটা কিন্তু সব সময় ইজ হবে, মানে সিঙ্গুলার ভার্ব হবে, বুঝতে পারলে?
বোঝা গেছে? হ্যাঁ, দা পার্সেন্টেজ দিয়ে বাক্য দিয়ে শুরু হলে কোনো পার্সেন্টেজের উল্লেখ নেই, দা পার্সেন্টেজ দিয়ে বাক্যটা শুরু হচ্ছে যখন তখন। ঠিক আছে। ওকে। আচ্ছা, এবার রুল নাম্বার সিক্সে আসছি। এটা একটু কঠিন, তোমাদের আগেও বলেছি, কিন্তু সেটা যে অফলাইনে না হয় অনলাইন হয়ে যাবে সেটা আস্তে আস্তে আমি সেটা বুঝতে পারিনি। রুল নাম্বার সিক্সে যাব। এ অবধি কারো কোনো অসুবিধা নেই তো? যদি থাকে মেসেজ বক্সে লিখবে। দাদা, পপুলেশন মানে সামগ্রিক উন্নতি না। না, পপুলেশন মানে সামগ্রিক উন্নতি কেন হবে মনোজিৎ? পপুলেশন মানে জনসংখ্যা, তাই না? হ্যাঁ। কই? হিপ হপ মানে কিন্তু এখানে কোথায় আছে? কোথায় আছে গো? লিখে দাও তো দেখি। ও, হিপ হপ গার্বেজ। এ হিপ হপ। হিপ মানে স্তূপ, বুঝলে তো? স্তূপ। স্তূপকে বোঝায়। হ্যাঁ, স্তূপকে বোঝায়। তারপরে কি হবে? তারপরে সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। ঠিক আছে। আচ্ছা, আমাকে আরেকটা বলো এই ক্ষেত্রে। আমি বলছি স্পেকটাকলস, স্পেকটাকলস ড্যাশ সোল্ড হিয়ার। ট্রাউজার্স ড্যাশ টর্ন। এটা, এগুলো কি হয়? ক্যাটেল আর, এই সরি, ক্যাটেল ড্যাশ ড্রাইভিং। কোনটা? গুড। তিনটে আর হবে, ভুলে গেছো? স্পেকটাক স্পেকটাকেল স্পেকটাকেলস এর পরে সব সময় আর বসে। স্পেকটাকেলস মানে একটা কাঁচকে বোঝায়, আর একটা কাঁচ দিয়ে কোনো চশমা গঠিত হতে পারে না। সব সময় দুটো দুটো কাঁচ লাগবে। ঠিক আছে। ট্রাউজার্স বলতেও একটা পা দিয়ে ট্রাউজার বলে। এটা দিয়ে কোনো পা হতে পারে না, দুটো লাগবে। শু, শুজ হয় সব সময়। শু নয়, শুজের পরে আর। ব্ল্যাক, কারণ একটা শু হচ্ছে জুতো, একটা দিয়ে তো কোনো কিছু হতে পারে না। কিংবা ধরো সক্স, মোজা, মোজার পরেও আর হবে, ট্রাউজারের পরেও আর হবে, ক্যাটেলের পরেও কিন্তু আর হবে, কিন্তু ক্যাটেলস কখনো হয় না, খেয়াল রাখবে। এই নিয়ে বহুত বহুত কোশ্চেন আসে। ক্যাটেল হয়, ক্যাটেলস হয় না, ক্যাটেল হয়, ক্যাটেলস হয় না। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ। হ্যাঁ, এবং এটা খুব ভুলও হয়।
যেমন এখনই তোমরা এত ভুল করলে, ক্যাটেলের পরে ইজ বসালে। হুম। ভাবছো যে এখানে এস, এখানে এসটা আছে, এখানে এসটা নাই, তাই তো? আচ্ছা, এবার যখন ধরো এটা লিখছে এরকম ভাবে, এ পেয়ার অফ, এ পেয়ার অফ স্পেকটাকলস, এক জোড়া, সোল্ড। আবার যদি বলি এ পেয়ার অফ ট্রাউজার, তারপরে বলছি এ হার্ড অফ ক্যাটেল, গ্রেজিং, টর্ন, এগুলোর ক্ষেত্রে কি হবে? সব ইজ হবে তো? সব ইজ হবে। তার কারণ কি, এটা এক জোড়া, এটা এক জোড়া, এবং এটা এক দলকে বোঝাচ্ছে, একটাই দল। ঠিক আছে? মনে হতে পারে এক জোড়া মানে তো দুটো চশমা, তাহলে তারপরে আর হচ্ছে না কেন? বা এক জোড়া মানে তো দুটো ট্রাউজার, সে তাহলে আর হচ্ছে না কেন? কিন্তু না, যখন এ পেয়ার বা এ হার্ড প্রথমে উল্লেখ আছে, তখন কিন্তু আমরা আর প্লুরাল ভার্ব করব না, সিঙ্গুলার ভার্ব করব। ঠিক আছে? অবশ্যই। না, অ্যান বসবে না, বসবে না। পেয়ার, পি আসছে। আচ্ছা, এবার ধরো আমি করলাম টু, তাহলে কি চেঞ্জ হবে বলো তো? বলছে দুই জোড়া চশমা। কোথায়? স্পেকটাকেলসে আর হবে এবং পেয়ারটা এস হবে। গুড, ভেরি গুড। এই তো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, পেয়ারটা, পেয়ার মানে এক জোড়া, সেটা যখন দুই হয়ে যাচ্ছে পেয়ার্স হয়ে যাচ্ছে। আর যখন দু জোড়া হচ্ছে, এখানে এক জোড়াতে ইজ হচ্ছিল, দুই জোড়াতে আর হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, রুল নাম্বার সিক্সে দেখো, রুল নাম্বার সিক্স, রুল নাম্বার সিক্সটা আমি খুব গুরুত্বপূর্ণ বলেছিলাম। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্স, মিউট করো প্লিজ। কম্পাউন্ড সেন্টেন্স, একটু মিউট করো, তারপরে আবার আনমিউট করো। কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে যৌগিক বাক্য। কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে যৌগিক বাক্য। আচ্ছা, যৌগিক বাক্য কাকে বলে বাংলায় যদি সংজ্ঞা জিজ্ঞাসা করি, কেউ বলবে? হুম, যৌগিক বাক্য, যে বাক্যে দুটো ক্রিয়া থাকবে। আচ্ছা, বলো বলো। এবং দিয়ে যুক্ত থাকে না। এবং দিয়ে কখন যুক্ত থাকে? যখন আ- আমি বলি পরিষ্কার করে, ঠিকই তোমাদের ধারণাগুলো ভুল কিছু নেই। যখন একটা সেন্টেন্সের মধ্যে আমরা দুটো কর্তা এবং দুটো সমাপিকা ক্রিয়া দেখতে পাই, তখন তাকে আমরা যৌগিক বাক্য বলি। অর্থাৎ সহজভাবে দুটো সাবজেক্ট এবং দুটো ভার্বের, দুটো ভার্ব দেখতে পাবো। এবং এই যে বলছো অ্যান্ড কেন আসছে, ওই দুটো সাবজেক্টকে বা দুটো ভার্বকে কানেক্ট করার জন্য আমাদের অ্যান্ড কে নিয়ে আসতে হচ্ছে। ঠিক আছে? এইবার একটা বাক্যে, হ্যাঁ, একটা বাক্যে দুটো ভার্ব থাকবে। বুঝতে পারলে?
এবার বলছে এখানে যেটা বলছে সেটা আমি পড়ি একবার তোমাদের সামনে। ইন এ কম্পাউন্ড সেন্টেন্স বোথ অক্সিলারি ভার্বস অ্যান্ড প্রিন্সিপাল ভার্বস শুড বি মেনশন সেপারেটলি ইফ দে ডিফার ইন নাম্বার, ফর্ম অর ভয়েস। এখানে তিনটে জিনিসকে উল্লেখ করছে, একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে ভার্বের ফর্ম, ফর্ম মানে ভার্বের ফর্মকে বোঝাচ্ছে, আর একটা হচ্ছে ভয়েসকে বোঝাচ্ছে। নাম্বার হচ্ছে কার, সিঙ্গুলার না প্লুরাল সেটা দেখতে বলছে। সিঙ্গুলার না প্লুরাল কার দেখতে বলছে, সাবজেক্টের দেখতে বলছে। ঠিক আছে, বলছে শি ইজ ইন্টেলিজেন্ট। আমি এগুলোই উল্লেখ করি, কারণ তাহলে তোমরা বুঝতে পারবে যেগুলো উদাহরণে আছে। শি ইজ ইন্টেলিজেন্ট বাট হার সিস্টার্স, বাট হার সিস্টার ইজ ডাল। বলো এই বাক্যটা ঠিক আছে না ভুল আছে? শি ইজ ইন্টেলিজেন্ট বাট হার সিস্টার ইজ ডাল। সে বুদ্ধিমান কিন্তু তার বোন বোকা। মনে হচ্ছে ঠিকই আছে, না ঠিকই নেই, এইখানেই ভুল। যখন যৌগিক বাক্যের ক্ষেত্রে কি বললাম, তুমি দুটো সাবজেক্টের নাম্বার দেখবে, নাম্বার দেখবে। ঠিক আছে, শি এটা সিঙ্গুলার, হার সিস্টার এটাও সিঙ্গুলার, তাই তো? সেই জন্য আর এখানে আমার ইজ বসানোর দরকার নেই। ঠিক আছে, অর্থাৎ বাক্যটা কি হলো, বাক্যটা হলো শি ইজ ইন্টেলিজেন্ট, শি ইজ ইন্টেলিজেন্ট বাট হার সিস্টার, হার সিস্টার ডাল। অর্থাৎ এই ইজ দিয়ে একবার শি এর কাজ হয়ে গেল, একবার সিস্টারের কাজ হয়ে গেল। কিন্তু যদি আমি এখানে দুটো সাবজেক্টের নাম্বার চেঞ্জ করে দিতাম, ধরো এখানে বলছি শি ইজ ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট আওয়াজ আসছে, বাট হার সিস্টার্স, যার আওয়াজ আসছে একটু মিউট করো ভাই বা বোন। শি ইজ ইন্টেলিজেন্ট বাট হার সিস্টার্স, দেখো এখানে শিটা কি হলো, সিঙ্গুলার, তাই তো? কিন্তু সিস্টার্সটা কি হলো, প্লুরাল হলো। যখন দুটো নাম্বারে ডিফারেন্ট হয়ে গেল, তখন কিন্তু ইজ দিয়ে শুধুমাত্র আর কাজ হবে না। ঠিক আছে, তখন কিন্তু আমাকে সিস্টার্স এর পরে আবার আর বসাতে হবে, কারণ এই ইজ দিয়ে সি কোয়ালিফাই হচ্ছে ঠিক, কিন্তু ইজ দিয়ে তো সিস্টার্স কোয়ালিফাই হয় না। তাহলে সিস্টার্স এর জন্য আমাকে আলাদা করে আর বসাতে হবে। এটাই বলছে রুল নাম্বার 6-এ, যে যৌগিক বাক্যের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের চেঞ্জ আসে যদি তারা নাম্বারে, আমি পরে আসছি, যদি তারা নাম্বারে, সাবজেক্ট যদি নাম্বারে ডিফারেন্ট থাকে। যদি নাম্বারে ডিফারেন্ট না থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, তাহলে একটা ভার্ব দিয়েই কাজ চলে যাচ্ছে। কিন্তু যদি আলাদা থাকে তাহলে কিন্তু আমাকে দুইবারই চেঞ্জ করতে হবে, বুঝলে? আর একটা উদাহরণ দিই, একটা ট্রান্সলেশন করি। বলো। লিখে দিচ্ছি শেষে, আগে বুঝিয়ে নি সবগুলো। ঠিক আছে, একটা ট্রান্সলেশন বলছি, দেখো। সে কঠোর পরিশ্রম করে কিন্তু তার বন্ধুরা তার বন্ধুরা
করে না, কি হবে? এটার ট্রান্সলেশন কি হবে? সে কঠোর পরিশ্রম করে কিন্তু তার বন্ধুরা করে না। না, ভুল হলো। হি হি ইজ হার্ড ওয়ার্ক হয়? বলো অবশ্যই। হি ডাজ হার্ড ওয়ার্ক তাই বলছো? কেন তুমি হি ওয়ার্কস হার্ড বলো না? অত কঠিন করে ভাবার কি দরকার আছে? বাট বাট হিজ ফ্রেন্ডস, তারপর আর নট। না 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 না, হি ওয়ার্কস হার্ড, ঠিক আছে, বাট হিজ ফ্রেন্ডস। বলো ফ্রেন্ডস এর পরে কি হয়? করে না, করে না, ডু নট। তাহলে এখানে তো এস অ্যাড হলো হি এর জন্য, এখানে হিজ ফ্রেন্ডস এর জন্য কি ডাজ হলো? হলো না। এবার আমি যদি বলছি যে সে কঠোর পরিশ্রম করে কিন্তু তার ভাই করে না, এবার বলো। এখানে হি 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 ওয়ার্কস হার্ড বাট হিজ ব্রাদার, ব্রাদার ডাজ নট কেন হবে? ডাজ নট আর হবে না তো, এখানে তো আমি কি বললাম দেখো, সাবজেক্টটা দুটোই তো সিঙ্গুলার আছে, এটাও হি একজন, হিজ ব্রাদার একজন, তাই না? আর আমি তো ভার্বে এখানে বসিয়ে দিয়েছি এস, ঠিক আছে, কিন্তু এটা নেগেটিভ করার জন্য শুধুমাত্র নট বসবে। এখানে তো ভার্বের শেষে আমি এস বসিয়ে দিয়েছি, এটা দুটোই সিঙ্গুলার। এখানে ডুটা আমি কেন বসালাম? কারণ হিটা সিঙ্গুলার আর হিজ ফ্রেন্ডসটা প্লুরাল। হি এর জন্য ওয়ার্কস বসেছে, তাহলে হিজ ফ্রেন্ডস এর জন্য তো আমাকে কিছু নিয়ে আসতে হবে, ঠিক আছে। ওকে। হুম, লিখে নাও। এটা তোমাদের কেন অসুবিধা হলো বলো তো? তোমাদের টেন্স অনুযায়ী সেন্টেন্স স্ট্রাকচার মানে বসাতে বা বুঝতে একটুখানি প্রবলেম হচ্ছে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সেই জন্যই মানে ট্রান্সলেশন করতে গিয়ে অসুবিধা হচ্ছে, আর কিছুই নেই। রোগ ধরা পড়ে গেছে, অসুবিধা নেই, সময় লাগবে একটু তাই। মুছবো? আচ্ছা, থামছি থামছি। বলো। হুম।
এই কনসেপ্টের উপরে সব থেকে বেশি কি টাইপ কোশ্চেন আসবে তোমার বলে মনে হয়? স্পটিং এরর না? হ্যাঁ, তাহলে এটাই তো তাই। হ্যাঁ, তোমাকে দেখতে হবে প্রথম কথা যৌগিক বাক্য কিনা। যৌগিক বাক্য যদি হয় তাহলে সাবজেক্টের নাম্বার, দুটো সাবজেক্ট তো থাকবে, দুটো সাবজেক্টের নাম্বার অনুযায়ী ভার্বটা ঠিক আছে কিনা। যদি দুটো সাবজেক্টের নাম্বার এক থাকে, যেমন ধরো এখানে হি আর হিজ ব্রাদার, সে এবং তার ভাই, এটা কি দুটোই তো সিঙ্গুলার, সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার নাম্বারের পরে আমরা জানি ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, ঠিক আছে। এখানে কেন, এখানে আমাকে নটটা কেন নিয়ে আসতে হলো, তার কারণ আমি এটা প্রথমটাই অ্যাফার্মেটিভ বলেছি কিন্তু পরের সেন্টেন্সটা তো নেগেটিভ বলেছি। এবার নেগেটিভ সেন্টেন্সে, কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে সাবজেক্টের পরে ডু বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ডু বা ডাজ নিয়ে আসতে হয়, ঠিক আছে। এবার এবার সেই হেল্পিং ভার্বের সাহায্য আমাকে নিতে হয়, কিন্তু যেহেতু এখানে একই ধরনের ভার্ব আছে, সেই জন্য আর কিন্তু আমাকে, মানে একই, সরি, একই ধরনের সাবজেক্ট আছে, সেই জন্য আর আমাকে ওয়ার্কস যেহেতু নিয়েছি আমাকে ডাজ আর নিতে হচ্ছে না, ডাজ আর নিতে হচ্ছে না। কিন্তু আগের উদাহরণটায় দেখো, হি আছে আর হিজ ফ্রেন্ডস আছে, হি আছে আর হিজ ফ্রেন্ডস আছে, অর্থাৎ একটা সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার, তাই তো। হি এর জন্য ওয়ার্কস বসছে, ঠিক আছে, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার হলেই ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, সেটা হয়েছে। কিন্তু যখন প্লুরাল হচ্ছে তারপরে কি আর এস যোগ হয়? এস তো যোগ হয় না, তাহলে এই ওয়ার্কস দিয়ে এইটার কাজ হচ্ছে না, সেই জন্য আমাকে ডু বসাতে হচ্ছে, বুঝলে। তখন আর ডাস বসাতে হচ্ছে না কিন্তু, ঠিক আছে। মুছে দিলাম। এবার আসি ভার্বের ফর্মে, ভার্বের ফর্মে। আচ্ছা, কোন সেন্টেন্সে যদি আমি হ্যাজ বসাই, ধরো হি হ্যাজ ডান ইট, হ্যাজ এর পরে সব সময় ভার্বের কোন ফর্ম বসে? থার্ড ফর্ম বসে তো, থার্ড ফর্ম বসে তো হ্যাজ এর পরে, হ্যাজ হ্যাভ এর পরে। হ্যাঁ, এবার যদি ধরো আমি হি উইল বসাই, উইল বসাই, উইলের পরে কি, কি ভার্ব ফর্ম বসে? ভি, ভি1। ভেরি গুড। তাহলে হ্যাজ এর জায়গায় ভি3 বসছে, আর কি উইলের জায়গায় ভি1 বসছে। তাহলে কোথায় ভি1 বসে কোথায় ভি3 বসে তার নির্দিষ্ট একটা জায়গা আছে। এবার আমি একটা ট্রান্সলেশন বলছি, বলছি এখানে যেটা আছে সেটাই সেটাই উদাহরণ দেখাচ্ছি আগে প্রথমে তোমাদের। সে এখনো বিয়ে করেনি এবং ভবিষ্যতেও করবে না, এবং ভবিষ্যতেও করবে না। এটা ট্রান্সলেশন ওখানে দেয়া আছে। হি, আমরা জানি এগুলো তুমি বুঝে যাবে ট্রান্সলেশন করানোর জন্য, এখনো থাকলে আমাদের স্টিল বা টিল ব্যবহার করতে হয় এবং সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসে। হি হ্যাজ নট অ্যান্ড উইল নট, ভবিষ্যতেও করবে না, এবং উইল নট ম্যারি ইন ফিউচার, ইন ফিউচার। এখানে ভুল কি আছে? ভুল এটাই আছে, আমরা যখন দুটো সেন্টেন্সে আলাদা আলাদা, প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে এবং সেকেন্ড সেন্টেন্সটা কি আছে, ফিউচার পারফেক্টে আছে, তাই তো, এই ফিউচার ইনডিফিনাইটে আছে, সরি।
উইলের পরে ভি ওয়ান বসে, তোমরা জানো, এক্ষুনি নিজেরাই বললে, এই যে এখানে উইলের পরে ভি ওয়ান বসে, কিন্তু হ্যাজ এর পরে তো আর ভি ওয়ান বসে না, হ্যাজ এর পরে ভি থ্রি বসে, সেই জন্য এখানে আমাকে ম্যারিড কথাটা লিখতে হবে। ঠিক আছে, ম্যারিড কথাটা লিখতে হবে। এবার কোথাও বলো। হ্যাঁ, হি হ্যাজ নট ম্যারিড অ্যান্ড উইল নট ম্যারি ইন ফিউচার, সেটার বাংলা হয় সে এখনো বিয়ে করেনি এবং ভবিষ্যতেও করবে না। এবার আর এক, বলো। বোঝাচ্ছি, বোঝাচ্ছি, আর একটা উদাহরণ দিয়ে দিই, তারপরে বোঝাচ্ছি। বলছে আমি সেখানে কখনো গিয়েছিলাম না, আমি সেখানে কখনো গিয়েছিলাম না, বা কখনো না, আমি সেখানে গিয়েছিলাম না এবং ভবিষ্যতেও যাব না, এবং ভবিষ্যতেও যাব না, ভবিষ্যতেও যাব না। এইটার ট্রান্সলেশন কি হয়, আমি তোমাদের টেন্স শেখাবো, অসুবিধা কিছু নেই। টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমি সেখানে গিয়েছিলাম না, এটা কোন টেন্স হয়, পাস্ট ইনডিফিনাইট হয়, তো পাস্ট ইনডিফিনাইট হয়, কিন্তু নেগেটিভ সেন্টেন্স, সেটা স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে কি হয়, ধরো আমি বলছি আমি সেখানে গিয়েছিলাম, তাহলে হয় সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, বা বাদ বাকি অংশ, তাহলে আই ওয়েন্ট দেয়ার হয়, তাই তো। আর যখন এটা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, আর নেগেটিভ সেন্টেন্সে কি হয়, সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট হয়। ঠিক আছে, এগুলো টেন্স করার সময় খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে, সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হয়, বুঝলে। অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম কিন্তু আর হয় না নেগেটিভ সেন্টেন্সে। তাহলে আমি সেখানে গিয়েছিলাম না, এটার ট্রান্সলেশন কি হবে, আই ডিড নট, ডিড নট গো দেয়ার, তখন কিন্তু আর ওয়েন্ট হয় না, তার কারণ কি, আমি অলরেডি ডিড বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার বলছে আমি ভবিষ্যতেও যাব না, এবার ডিড নট এর পরে, ডিড নট এর পরে ভি ওয়ান বসে, তাই তো, আর ভবিষ্যতেও যাব না, তাহলে সেটা আমি ফিউচার ইনডিফিনাইট দেখবো, ফিউচারের পরে কোন টেন্স বসে, এই কোন ফর্ম বসে, ভি ওয়ান বসে, তো ভি ওয়ান বসে, তাহলে আই ডিড নট গো দেয়ার, আমি যদি গো দেয়ারটা পরে লিখি, আই ডিড নট অ্যান্ড উইল নট, উইল নট গো দেয়ার, আমি গো দেয়ারটা পরে কেন বসাতে পারলাম, কারণ ডিড নট এর পরেও ভি ওয়ান বসে, আবার উইল নট এর পরেও ভি ওয়ানই বসে, সেই জন্য আলাদা আলাদা করে তোমার ডিড নট গো অ্যান্ড উইল নট গো এরকম লেখার দরকার নেই, বুঝলে। এখানে কেন আমাকে দুটো ভার্ব লিখতে হলো, ম্যারিড আমাকে লিখতে হলো, ম্যারি লিখতে হলো কেন, তার কারণ হচ্ছে ভার্বে যৌগিক বাক্যে ভার্বের ফর্ম অনুযায়ী ভার্বের ফর্ম চেঞ্জ হয়ে যায় অক্সিলারি ভার্ব অনুযায়ী। তাহলে হি হ্যাজ নট ম্যারিড, হ্যাজ থাকলে তারপরে ভার্বের থ্রি ফর্ম বসে, ভার্বের থার্ড ফর্ম বসে, সেটা বসলো। আর উইল নট যখন ইন্ডিয়া, উইল নট বা শ্যাল নট থাকে তারপরে ভি ওয়ান বসে, তাহলে হ্যাজের জন্য ভি থ্রি আলাদা করে বসাতে হলো, আর উইলের জন্য আলাদা করে ভি ওয়ান বসাতে হলো। ঠিক আছে, কিন্তু এখানে, এখানে এই যে ভি ওয়ানটা, এটা তো ভি ওয়ান, এই ভি ওয়ানটা ডিড নটের জন্যও গেল, আবার উইল নটের জন্যও গেল, ভুল হবে, গ্রামাটিক্যালি মিস্টেক। ঠিক আছে,
বুঝতে পারছো আমি কেন পরে করাচ্ছিলাম? হ্যাঁ, হ্যাঁ, টেন্সের পরে এটা আরেকটু ভালো করে বোঝা যাবে। কিন্তু এবার তোমাদের প্যাসিভ ভয়েসটাও এখানে তোমাদের করতে হবে। মানে এখানে ভয়েসের একটা উদাহরণ আছে। সেটা একটু বলি। ভয়েসের ধারণা তোমাদের সবার আছে কম বেশি। দেখো এখানে সব উদাহরণগুলো আছে রোল নাম্বার 6-এ, অসুবিধা কিছু নাই। ভয়েসের উদাহরণটা বলি। আচ্ছা, ভয়েস দুই রকম হয়, তোমরা জানো, তাই তো? অ্যাক্টিভ আর প্যাসিভ। আচ্ছা, আমি কিন্তু ভয়েস এখন পুরোপুরি শেখাচ্ছি না, ভয়েস আমি আলাদা করে শেখাবো, ভয় নেই। আমি বলতে চাচ্ছি ভয়েস অনুযায়ী কিভাবে ভার্বের ফর্ম চেঞ্জ হয়ে যায়, সেটা সেটা অনুযায়ী। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ আর প্যাসিভ, তোমরা জানো। অ্যাক্টিভে কি হয়? অ্যাক্টিভে কি হয়? যেমন ধরো সহজ একটা বলি, হি ডাজ দা ওয়ার্ক। এটা তো অ্যাক্টিভ ভয়েস। হি ডাজ দা ওয়ার্ক, এটা তো অ্যাক্টিভ ভয়েস। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। প্যাসিভ ভয়েসে কি হয়ে যায়, তোমরা ছোটবেলায় সবাই পড়েছো, অবজেক্টটা হয়ে যায় সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব বসে, তাই তো? তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম বসে, তারপরে সাবজেক্টটা হয়ে যায় অবজেক্ট, তাই? এবং তারপরে বাই বসে, তারপরে এটা অবজেক্ট হয়ে যায়, তাই তো? মনে পড়ছে? মনে পড়ছে। তাহলে হি ডাজ দা ওয়ার্ক, এটার প্যাসিভ করলে কি হবে, দা ওয়ার্কটা আগে সাবজেক্ট হয়ে যাবে, দা ওয়ার্ক। এবার দা ওয়ার্কের পরে বি ভার্ব অনুযায়ী কি বসবে, দা ওয়ার্কের পরে এম ইজ আর এর মধ্যে কি বসবে, ইজ বসবে, ভেরি গুড। তার তারপরে ভি3 বসবে, এখানে ভি1 কি, ডু, ডান, বাই, আর হি থাকলে হিম হয়। আচ্ছা, এবার যদি ধরো বাংলা করি, তাহলে কি হবে, সে কাজ করে, তাই তো? একটা অ্যাক্টিভ ভয়েসের বাংলা হয় সে কাজ করে, আর প্যাসিভ ভয়েসের বাংলা কি হবে, তার দ্বারা কাজটি করা হয়, তার দ্বারা কাজটি করা হয়। ঠিক আছে। এবার তাহলে অ্যাক্টিভ ভয়েসে একটা জিনিস লক্ষ্য করো, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের পরে ডাইরেক্ট মেন ভার্ব বসছে, তাই কি না? সাবজেক্টের পরে ডাইরেক্ট মেন ভার্ব বসছে। আর প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পরে ডাইরেক্ট কি বসছে, বি ভার্ব বসছে বা হেল্পিং ভার্ব বসছে, তাই তাই তো? তারপরে বসছে ভি3। এই ডিফারেন্সটুকু শুধু খেয়াল রাখো, এই ডিফারেন্সটুকু। এবার আমি একটা সেন্টেন্স লিখছি। হি সারেন্ডার্ড বিফোর দ্য কোর্ট। মিউট করো, আওয়াজ হচ্ছে, আর ফ্যানের আওয়াজ আসছে এটা। He surrendered before the court and sent to jail. আচ্ছা, এবার বলো এইটার বাংলা কি হয়? He surrendered before the court and sent to jail. বাংলা। আচ্ছা, সে কোর্টের সামনে মানে সারেন্ডার করেছিল এবং জেলে, জেলে কি হয়েছিল, পাঠানো হয়েছিল, তাই না? জেলে কেউ একা চলে যায় না পাঠাতে হয়? পাঠাতে হয়। তাহলে হি সারেন্ডার্ড বিফোর দ্য কোর্ট, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, তাই তো? কিন্তু এই অংশটা অ্যান্ড সেন্ট টু জেল, সেন্ট তাকে পাঠানো হলো, সেন্ট মানে কি, পাঠানো হলো। কিন্তু এখানে লেখা নাই যে হি ওয়েন্ট টু জেল, আছে কি?
নেই, সেন্ট টু জেল, তাই তো? তাহলে এখানে এই সেন্টেন্সটা এভাবে লেখা আছে, অ্যান্ড হি ওয়াজ সেন্ট টু জেল, তাই নাই? তাই নাই কি? তাকে জেলে তো পাঠানো হলো, বুঝলে তো? জেলে তাকে পাঠানো হলো তো, ক্লিয়ার? তা পাঠানো হলো, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে ঠিকই, কিন্তু এইটুকু অংশ তো প্যাসিভ ভয়েসে আছে, এইটুকু অংশ তো প্যাসিভ ভয়েসে আছে। সেই জন্য আমাকে অ্যান্ড এই সেন্টের আগে একটা ওয়াজ বসাতে হবে। কারণ তোমরা জানো প্যাসিভ ভয়েসে সবসময় মেন ভার্বের থার্ড ফর্মের আগে হেল্পিং ভার্ব বসে। মেন ভার্বের থার্ড ফর্মের আগে হেল্পিং ভার্ব বসে গেল, মেন ভার্বের থার্ড ফর্মের আগে হেল্পিং ভার্ব বসে গেল, বুঝলে? এবার যদি আমি সেন্টেন্সটা একটু ঘুরিয়ে লিখি, যদি ধরতে পারো যে কি ভুল আছে, তাহলে বুঝে যাবো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার। He was arrested and sent to jail. He was arrested and sent to jail. কি ভুল আছে? না। হ্যাঁ, ওয়াজ হবে, হবে। দু হ্যাঁ, একদম তাই, ঠিক কথা। এখানে দুটোই কিন্তু প্যাসিভে আছে, হি ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড সেন্ট টু জেল। দুটোই যখন প্যাসিভে আছে, তখন আমাকে আর আলাদা করে দুটো ভার্বের আগেই বি ভার্ব বসাতে হবে না। বুঝতে পেরেছো? ওটাতে কেন হলো? ওটাতে হলো হি সারেন্ডার্ড, হি সারেন্ডার্ড, এটুকুই লিখলাম, অ্যান্ড ওয়াজ সেন্ট টু জেল, অ্যান্ড সেন্ট টু জেল। এইটুকু অংশ অ্যাক্টিভে আছে আর এইটুকু অংশ প্যাসিভে আছে। তাহলে এখানে সাবজেক্টের পরে আমাকে বি ভার্ব আমি বসাচ্ছি না, কিন্তু প্যাসিভ যখন আনবো তখন সাবজেক্টের পরে আমাকে বি ভার্ব তো বসাতেই হবে, তাই না? এক্ষেত্রে কিন্তু এটাও প্যাসিভে আছে এবং এটাও প্যাসিভে আছে। তার জন্য এই ওয়াজ একটা বসে অ্যারেস্টেড এর কাজও হয়ে যাচ্ছে, আবার সেন্টের কাজও হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু এই ওয়াজ দিয়ে সারেন্ডারের কাজ হচ্ছে না, এই ওয়াজ দিয়ে অনলি সেন্টের কাজ হচ্ছে। অর্থাৎ আমি বাংলাটা যদি বলি যে তাকে অ্যারেস্ট করা হলো, নিশ্চয়ই পুলিশের দ্বারা তাকে অ্যারেস্ট করা হলো এবং জেলে পাঠানো হলো, এটা হলো। আর এটা কি, সে নিজে থেকে গিয়ে সারেন্ডার করলো এবং তাকে জেলে পাঠানো হলো। সে নিজে থেকে গিয়ে সারেন্ডার করলো, এটা অ্যাক্টিভ ভয়েস, এবং তাকে জেলে পাঠানো হলো, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। বুঝতে পেরেছো? ক্লিয়ার? সুমন্ত প্রামাণিক বলছে দা জেল হবে। দাদা কথা শুনতে পারছি না। দাদা আগের উদাহরণটা বলো। কথা শুনতে পারছো না, ইন্টারনেট স্লো হয়ে গেছে তোমার এলাকায়। এই জেলের আগে দা হয়? আর্টিকেল কি পড়া, আর্টিকেল কি? হ্যাঁ, আমি কে লিখেছে জানো? সুমন্ত, সুমন্ত, সুমন্ত প্রামাণিক, ঘোষ নয়, এই সৌমিত্র নয়, সুমন্ত। এই জেলের আগে দা হয়? যে কাজের তৈরি, যে পারপাসে হয়, সেই কারণে তো দা বসে না।
ঠিক আছে, ভুল হয়ে যাচ্ছে, একটু একটু ভুলেই যাচ্ছে। আর ভুল হবে না, অসুবিধা নেই। এই তো হয়ে গেছে, 1.5 ঘন্টা। না না না, না না, আর কষ্ট দেবো না। ঠিক। বাহ, তোমরা অনেক পরিশ্রম করছো, খুব তাড়াতাড়ি পরিশ্রমে সফল হও, এটাই আশা করব। আমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াই, মানে এখানে, ওখানে তো তাও একটু বসতাম, এখানে দাঁড়িয়েই পড়াই সবসময়। হুম হুম। না না, বসলে হবে না তো। ঠিক আছে, কোনো অসুবিধা থাকলে আমাকে জানাবে। আশা করি মোটামুটি ইন্টারনেট সব দিয়ে গড়পড়তা ভালোই লাগলো। আর একটু তো অনলাইন ক্লাসের অসুবিধা সব আছেই, তাই তো? সেইটুকু থাকবেই তো, রেকর্ডিংটা থাকবে, দেখে নিও। তাহলে পরের দিন এই সময় হবে, ঠিক আছে? হুম। কি বল? রেকর্ডিংটা এখানে ওই, মানে তোমার এই অ্যাপের মধ্যে ঢুকে, যেখানে ক্লাসের পাশে তোমাদের রেকর্ডিং বলে একটা জায়গা আছে, ওই রেকর্ডিং এ, কিন্তু রেকর্ডিংটা 24 ঘন্টার মধ্যে, মোটামুটি এখন 24 ঘন্টা না, 7-8 ঘন্টা পরে, মানে মোটামুটি আজ কাল সকালের আগে পেয়ে যাবে। হুম। কোন গ্রুপে? ওটা ডেমো ভিডিও, তোমাদের একটা ওয়েবসাইটের আমি অ্যাড্রেস দিলাম, ওই ওয়েবসাইটটা খুললে আমার সমস্ত ভিডিওগুলো থাকবে। ওগুলো বিভিন্ন ব্যাচে বিভিন্ন ক্লাস হচ্ছে তো, সেইগুলো বুঝলে তো? বুধবার বুধবার, যেমন ছিল তোমাদের। আরে বিকালেই তো আসতে তুমি। বি- হ্যাঁ, একটু শোনো, একটু কম্প্রোমাইজ তোমাদের করতেই হবে। আর সবাইকে বলে রাখি, সমস্ত আধুনিক ইকুইপমেন্টস আমি অর্ডার দিয়েছি, সমস্ত কিছু অর্ডার দিয়েছি, সব আসছে। মানে একটুখানি সময় লাগবে। হুম। তো সব রকম ভাবে হবে। আর দ্বিতীয় কথা, না অত পয়সা আমার নেই ডিজিটাল বোর্ড কেনার মতো। মোটামুটি চাকরি করলে পয়সা থাকে। সৌমিত্র এসেছিল সেদিনকে আমার বাড়িতে, ও দেখে গেছে আমার কতটুকু ছোট ছোট খুপড়ির মধ্যে আমরা থাকি, বুঝলে? তোমাদেরও হবে, আমাদেরও ছিল না, বিশ্বাস করো, খুব কষ্ট করে আমরাও বড় হয়েছি, মানুষ হয়েছি, তৈরি করছি সবকিছু। আমার বাবাও নেই, এটাই হচ্ছে ব্যাপার। বিশ্বাস রাখো, সৎ থাকো, সব থেকে বড় কথা হচ্ছে এইটাই। হ্যাঁ। আর কিরকম? যতদিন করোনার ভীতি হালকা না হচ্ছে, শোনো, করোনার ভীতি হালকা হওয়ার থেকে সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমি পড়াতেই পারি, আমার কোনো অসুবিধা হবে না। সেটা হচ্ছে কি বলতো, এখন পুলিশে এসে অত্যাচার করবে। আর একটা সিভিক পুলিশ এসে যদি আমাকে অপমান করে, তার থেকে বড় অসম্মানের আমার কিছু লাগবে না। সত্যি কথা বলছি। আচ্ছা, আর বলতে হবে না, ঠিক আছে। সবাই সমান, সবাই না, কিন্তু ওরা একটুখানি বাজে ব্যবহার করে সবার সাথে, আমি দেখেছি। সবাই সমান হয় না, সেটাও ঠিক। তো তো যাই হোক, তো সে, এবং তার থেকে এবং বড় কথা, আমার আরো আছে পাড়ার লোকের হিংসা। যখন আমার বাড়ির সামনে ধরো সাইকেল মোটরসাইকেল তোমাদের থাকবে, কেউ একটা টুক করে খবর দিয়ে আসবে। এই সুবিধাটা আমার পাড়া প্রতিবেশী করে রেখেছে, পাড়া প্রতিবেশী করে রেখেছে, বুঝলে? এই এই সুবিধা। হ্যাঁ। এটা। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। এবং সমস্ত আধুনিক ভাবে আমি,
আধুনিক ভাবে, হ্যাঁ, নেটের স্পিড ভালো থাকলে অসুবিধা কিছু হবে না, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে। আ- এই যে অ্যাপটাতে আমি তোমাদের পড়াচ্ছি, এই অ্যাপটা মানে ফ্রিতে এবং যথেষ্ট ভালো, এবং এদের প্রসিডিওর দেখো, তোমাদের অ্যাটেন্ডেন্সও অটোমেটিক হয়ে যাবে, সবকিছুই অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, এবং এদের রেকর্ডিং কিন্তু অলরেডি একা একাই হচ্ছে, এবং নিজে আমাকে ফ্রিতে ওয়েবসাইট করারও ইয়ে দিচ্ছে, বা এই অ্যাপটা যে ওয়েব পোর্টাল আছে, সেই ওয়েব পোর্টাল থেকেই কম্পিউটারে করা যাবে, সবকিছুই করা যায়। তো এদেরকে আমি ফোন করেছিলাম যে একটা যে নেট কনজিউমিং বেশি লাগছে সেটার ব্যাপারে। তো ওনারা বলল যে আপনার স্টুডেন্টদের বলবেন যে ক্লাস চলাকালীন কেউ যেন মিনিমাইজ করে অন্য অ্যাপে না চলে যায়, বুঝলে? মানে অনেকে কি হয়, একটু ওইগুলো বাদবেই, কারণ ওটা নেটের জন্য। মানে এই ক্লাস চলাকালীন একটু হোয়াটসঅ্যাপ করে নিই, একটু ফেসবুক করে নিই, এগুলো হয় আমার আমার এটা সবার সাথেই হয়। একটু হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করলে একটু দেখে নিই, একটু দুটো রিপ্লাই করে নিই, মিউট করাই তো আছে, এগুলো হয়। আমি নিজেও ক্লাস করেছি অনলাইন, তো সেক্ষেত্রে সেই অভিজ্ঞতা থেকেই বলছি। তো সেটা করলে কি হবে, তোমাদের এই ব্ল্যাঙ্ক হয়ে যেতে পারে, এবং আমাকেও বলে দিয়েছে যে আপনি পড়াবেন, আপনার 70 Mbps স্পিড লাগবে, তো আমি তোমাদের 70 Mbps স্পিডেই পড়াচ্ছি। হ্যাঁ, 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 আজকে এই পর্যন্তই। তোমাদের যারা ওই গ্রুপে জয়েন হয়েছে পরীক্ষা দিয়ে দেবে, যেরকম নিয়ম বলে দিয়েছি। হ্যাঁ, 8টা থেকে 9টা, 8টা 8টা থেকে 9টার মধ্যে। অনেক খাটাচ্ছি তোমাদের। শোনো, যেটা আজকে পড়ালাম সেটা আবার পড়বে বা ভিডিও দেখবে, যদি কোনো অসুবিধা হয় বুধবারের মধ্যে আবার আমাকে জানাবে, হোয়াটসঅ্যাপ করে, মেসেজ করে, যে করে হোক বা ফোন করে, আমি সেইগুলো নিয়ে আলোচনা করব পরের দিন। আবার বুধবারেরটা আবার পরের সোমবারের মধ্যে, এইভাবে করতে হবে, ঠিক আছে? আর হ্যাঁ, কি বলছে? ও, হো হো। আচ্ছা, এটা আমি পরের দিন লিখে দেবো, অসুবিধা নেই। আর তোমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ওটা যেটুকু বুঝলে সেইভাবেই পড়ার চেষ্টা করো, তারপরে আমি বাংলাটা বুঝিয়ে দেবো আর লিখে দেবো। আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদের যেটুকু ছিল তারপর থেকে পড়তে শুরু করবে। আমি কিন্তু মক টেস্ট হোয়াটসঅ্যাপেই নেব। হ্যাঁ, না, সাউন্ডের পরে আর পড়া লাগবে না। তোমাদের কি শেষ শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে কি? সাউন্ড হয়ে গেছে, তাই তো? আচ্ছা, আমি বুধবার থেকে আমি ইডিয়মস পড়া দেবো। আচ্ছা, সম্পূর্ণ সম্পূর্ণ কমপ্লিট থাকলো, ঠিক আছে? সম্পূর্ণ কমপ্লিট থাকলো, নেক্সট দিন থেকে শুরু হবে ইডিয়মস। ওইভাবেই পড়া দেবো, তোমরা পড়বে, এবং মক টেস্ট তো যেভাবে হচ্ছে যেরকম ভাবে সেভাবেই হবে, অসুবিধা নেই। সিনোনিম অ্যান্টোনিমের টেস্টও সেইভাবে হবে, খেয়াল রাখবে। হবে না, হবে না, অবশ্যই, অবশ্যই। এখনো বাকি আছে কি কি বই তোমাকে বলছি। এখনো দিশা পাবলিকেশন আছে, গোপাল ভার্মা আছে, ব্ল্যাক বুক অফ ইংলিশ ভোকাবুলারি আছে, যেটা স্ট্যাটাস তোমরা দেখেছো, নতুন নিয়েছি। এই দেখো, ঠিক আছে, এখানে দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজের উপরেই মোটামুটি 1000টা আছে, 11,000 ওয়ার্ড আছে। পড়তে হবেই, কোনো ছাড় নেই।
চলো, তোমরা পারবে, অসুবিধা নেই, তোমরা পরিশ্রমী ছেলে, কোনো ব্যাপার নেই। সে শোনো, যে দিদি আসুক মোদি আসুক কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তোমরা তৈরি হও, নিশ্চয়ই হবে। আর স্রোতে গা ভাসাবে না, সব থেকে বেশি ফেসবুকে পোস্ট করে যারা দিনরাত পড়াশোনা করে না তারা। ঠিক আছে, বলছি ফেসবুকে পোস্ট যারা সব সময় ফেসবুকে সময় কাটায় তারা ম্যাক্সিমাম পড়াশোনা করে না তারা, যারা করে তারা সময় পায় না। আমি আর রাহুলদা যেটুকু তোমাদের চাপ দিচ্ছি, তাহলে ভাবো তোমরা নিজেই সময় করে উঠতে পারছো না, এরপরে আর কখন কি করবে, তাই না? বা যে যেখানেই পড়ো আমি রাজেশকে মিস করছি, সুমন তুমি ওকে জানিয়ে দেবে। সায়ন, সুমন। হুম, বলবে শুভদা আমার ফোন ধরেনি একদিনও, আর তারপরে আর আমি করিনি। ঠিক আছে, সবাইকে শুভ সন্ধ্যা, টাটা। খাওয়া দাওয়া করো, আনন্দ করো, সাবধানে থাকো। টাটা।